দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? ছাত্রলীগের এক নেতা আপনার ঢাকা কলেজের প্রধান ফটকে ঝুলানো খুনি হাসিনা লেখা ফেস্টুন এবং ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ এমন একটি পোস্টার ছিঁড়ে ফেলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। উপদেষ্টারা নতুন হলেও খুব চালাক, অনেক চালাক। এটা কি হয় নাকি যে একটা গরিব সে 5 টাকা দিবে, একটা ধনী লোক সেও 5 টাকা দিবে? আমি বিগত 6 মাসে আওয়ামী লীগের কোনো রকম কার্যক্রম নেই। আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, একটা মহিরুহ, একটা বটগাছের মতো একটি রাজনৈতিক দল, সেই বটগাছ নিমিষেই হারিয়ে গেল। সালামু আলাইকুম। রাজনীতি এক ভিন্ন রকম এক জিনিস। এই দেশে আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা সাধারণ ত্যাগী নেতাকর্মী আছে, আমি এদেরকে ত্যাগী বলি, যে নিজের বাপ মা, ভাই বোন বা পরিবার সব কিছুর ঊর্ধ্বে আসলে রাজনৈতিক নেতাদের প্রতি বা দলীয় নেতাদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি। এই মুহূর্তে আপনার সারা বাংলাদেশে ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো নিষিদ্ধ করার পর যে কোনো একজন ছাত্রলীগের নেতা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য বাংলাদেশে বসে তার অনেক বড় কলিজার দরকার হয় ভাই, অথবা কি বলে যে আত্মত্যাগের দরকার হয়, যে হ্যাঁ যাই হবে হবে, আমি আসলে ঝুঁকবো না, ইভেন দলের জন্য বা নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দিয়ে দিব, জেল খাটবো। তো এরকম মেন্টালিটি আমরা বিএনপিকেও দীর্ঘ সময় দেখেছি। এবার এক বিরল ঘটনা ঘটলো ছাত্রলীগ এক নেতার কর্মকাণ্ডে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা সরকারের পতনের পর আপনার নানান ধরনের ফেস্টুন, পোস্টার, ব্যানার, গ্রাফিতি এগুলো তৈরি করা হয়েছে। তো সেখানে শেখ হাসিনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনায় মানে ওইগুলাকে ফোকাস করি নানান ধরনের রূপরেখায় তার চেহারা বা ছবি প্রকাশ করা হয়েছে। তেমনই একটা ছবি আপনার ছিল ঢাকা কলেজে, খুনি হাসিনা লেখা একটা ফেস্টুন ছিল। সেখানে তিনার চেহারা কালো মুখোভাবের মধ্যে একটা ডাইনি ভাব আসলে দেওয়া হয়েছিল। ঢাকা কলেজের প্রধান ফটকেই ঝোলানো ছিল এই ফেস্টুনটা, খুনি হাসিনা লেখা। প্রকাশ্যে দিনে দুপুরে ছাত্রলীগের এক নেতা আপনার ঢাকা কলেজের প্রধান ফটকে ঝুলানো খুনি হাসিনা লেখা ফেস্টুন এবং ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ এমন একটি পোস্টার ছিঁড়ে ফেলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ এবং নিন্দা জানালেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে থাকা ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা আছেন বা আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা আছেন, তাদের কাছে আবার প্রশংসায় ভাসছেন এই ছাত্রলীগ নেতা। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ছেড়ার ভিডিওটি নিজের আইডিতেই পোস্ট করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। খোঁজ নিয়ে জানা যায় ওই যুবকের নাম শাহ আজিজ তুষার। তিনি তার বাড়ি হচ্ছে ফেনীর দাগনভূঞায়। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ভিডিওতে দেখা যায় ঢাকা কলেজের সামনে মূল ফটকের সামনে ঝোলানো ইতিহাসের সেরা দিন, খুনি হাসিনার জন্মদিন এবং ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ এই ধরনের পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলছেন ছাত্রলীগের এই নেতা। এমনকি ভিডিওতে তিনি বলছিলেন যে বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ প্রবেশ করবে। ইনশাআল্লাহ শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে। ছাত্রলীগের ভাইয়েরা সবার অবস্থান থেকে প্রস্তুত হও। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক আছেন ঢাকা কলেজের, তিনি বলছেন যে রেদওয়ানুল হক, যে খুনি হাসিনার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইকে করে ঢাকা কলেজের মূল ফটকে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও খুনি হাসিনার ব্যানার খুলে ফেলে চলে যায়। এই দুঃসাহস তারা কোথা থেকে পেল? আমরা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। আর নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। আর বলা হচ্ছে যে নয়তো ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনে যাবে। এখন এই ঘটনা দেখে প্রশাসনও কিছুটা অবাক হয়েছে। এখানে দুইটা বিষয় কানেক্টেড। গতকালকে চাঁপাইনবাবগঞ্জে মোটর সাইকেলে করে 5-7টা মোটর সাইকেলে করে এক সমন্বয়ককে কোলে করে তুলে নিয়ে অনেক পিটিয়েছে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা, অভিযুক্তের দাবি। এর পরপরই আবার এরকম প্রকাশ্যে নিজের চেহারা দেখিয়ে ছাত্রলীগ এখন যে কাজটা করছে, এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং কি ভয় ও আতঙ্ক কিন্তু কাজ করছে। তো এই টোটাল ঘটনায় ছাত্রলীগের এই নেতা গ্রেপ্তার হবে, এটা আমরা নিশ্চিত। তবে ওই যে বাংলাদেশের আমরা সবসময় বলি, ফেসবুকে আপনি দেখবেন প্রিয় অভিভাবক, প্রিয় নেত্রী, প্রিয় নেতা, হ্যাঁ, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় আমরা বিভিন্ন যে নিজেদের পরিবারের হয়তো বাবা মার খবর আমরা বা ফেসবুকে পোস্ট বছর একটা না করলেও রাজনীতির মাঠে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টির নেতারা মনে হয় একটু স্লো আছে, বাট বাকি দলগুলো তারা কিন্তু নেতৃত্বের প্রতি একটা ভিন্ন রকম ভালোবাসা পোষণ করে। এই ঘটনার আসলে দুইটা ইফেক্ট আছে। একটা হচ্ছে যে অতি দ্রুত ছাত্রলীগ আবারও যেই রাজনৈতিক প্ল্যাটফর্মটাতে ফিরে আসার চেষ্টা করছে, এটা হচ্ছে প্রথমত বোকামি।
দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার ফলে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা যেই ধরনের অপরাধ বিভিন্ন ধরনের, বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কিছু ঘটনা ঘটাই ফেলছিল। ইভেন এগুলোর ফুটেজ আছে, প্রত্যেকটা এলাকায় এই ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলোর একটা ইফেক্ট তো এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই রয়ে যাচ্ছে। এর পাশাপাশি বড় কথা হচ্ছে যে এত দ্রুত আসলে কামব্যাক করার কিন্তু সুযোগ বা সিস্টেমটা হবে না। অন্তর্বর্তী সরকার আছে, এক ধরনের অবস্থানে আছে, কিন্তু রাজনৈতিক সরকার আসলে এই ইফেক্টগুলো আরো বড় আকার ধারণ করবে, কারণ ক্ষমতার মাঠে কেউ কাউকে জায়গা দিবে না। আর পার্ট টু হচ্ছে ও যে শেখ হাসিনার জন্য এই যে ভালোবাসা রাজনৈতিক নেতাদের প্রতি বাংলাদেশে বিভিন্ন সময় নেতারা পালাই যান, কর্মীদের দুর্দিনে খবরও রাখেন না, মামলা খাইলে 10 টাকা পরিবার থেকে নিয়েই কিন্তু জামিন করা লাগে, পরিবারের কোনো খোঁজখবরও নেতারা রাখে না। এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। শুধুমাত্র জামাত ইসলাম একটু বিপরীতে হাঁটে। জামাতের নেতাকর্মীরা অ্যারেস্ট হইলে বিপদে পড়লে জামাত কিন্তু দল থেকে সাপোর্ট করে। আওয়ামী লীগ বা বিএনপি আমরা সেই তুলনায় 5%ও দেখি না দলীয় নেতাকর্মীদের প্রতি তাদের মানে ক্ষমতায় না থাকার সময় তাদেরকে সাপোর্টিংয়ের অবস্থা। তবে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তৃণমূল কর্মীরা আসলে দলগুলোর মূল শক্তি। কিন্তু ক্ষমতায় থাকলে এই তৃণমূল কর্মীরাই নিজের দল ক্ষমতায় থেকে কিন্তু অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মামলাও খাইছেন হাইব্রিড দালালদের দৌরাত্বের কারণে। আবার এখনো বিএনপিতে দেখেন দলের দুর্দিনে অনেক মানুষ আমার পরিচিত, আমি দেখছি বিএনপির জন্য দিনরাত কাজ করছেন, কিন্তু এখন যখন দল ক্ষমতা এখনো আসে নাই, আসবে, ইতিমধ্যেই অনেকেই তাদের জায়গা থেকে মাইনাস হয়ে যাচ্ছে। নতুন হাইব্রিডদের আনাগোনা বিএনপিতেও দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকেন। ছাত্রলীগকে আমরা পরামর্শ দিব যে এত তাড়াহুড়া ভালো না, বেশি তাড়াহুড়া করতে গেলে ঝামেলা পাকাবেন। আর অ্যারেস্ট হইলে আসলে দল এগুলা দেখবে না, 2-1 দিন ফেসবুকে ভাইরাল হবেন, পরে কিন্তু নিজের বাপের জায়গা জমি বেচেই আপনাকে জামিনে আসতে হবে। ভালো থাকুন। উপদেষ্টারা নতুন হলেও খুব চালাক, অনেক চালাক। এটা কি হয় নাকি যে একটা গরিব সে 5 টাকা দিবে, একটা ধনী লোক সেও 5 টাকা দিবে? আমি অবস্থান করছি, আপনারা জানেন, উচ্চ হারে কর আরোপ করেছে, উচ্চ হারে শুল্ক আরোপ করেছে। এর প্রতিবাদে আজকে এখানে অবস্থান করছি আমরা। আপনারা একটু মনে প্রশ্ন আসতে পারে যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, কিছু কিছু শুল্ক কর এগুলো আগের জায়গায় ফিরানো হবে। 100টা পণ্যে শুল্ক এবং ভ্যাট বাড়িয়ে 2টা বা 3টা পণ্যে শুল্ক কমাবে, দেখাবে যে এটা কমানো হলো। আমার কথা হলো, বিদ্যমান কর দিয়েই দেশ চলতো, আপনাদের অতিরিক্ত কর কেন প্রয়োজন হচ্ছে? তাই না? এই কর দিয়েই তো স্বৈরাচার শেখ হাসিনা দেশ চালাইছে কম বেশি। আপনি অতিরিক্ত করটা কেন নিচ্ছেন? কি কি যুক্তিতে আপনার অতিরিক্ত কর প্রয়োজন? 500 টাকা কর ছিল সার্কভুক্ত দেশে, এটা 500 থেকে আপনি 10,000 টাকা করলেন। এই এক্সট্রা কর নিয়ে আপনি কি এক্সট্রা দিতে চান দেশের নাগরিককে? কেন আপনার এটা প্রয়োজন হচ্ছে? শিশু খাদ্যে কর বাড়ালেন, কেন এটা প্রয়োজন হচ্ছে? ফলমূলে কর বাড়াচ্ছেন, কেন প্রয়োজন হচ্ছে? রেস্তোরাঁ মালিকরা এখানে আন্দোলন করলো, তাদের উপরে যে কর সেটা প্রত্যাহার করতে হবে। তাদের ঠেলায় উপদেষ্টারা বলতেছে রেস্তোরাঁর কর প্রত্যাহার করবে, আবার আগের জায়গায় ফিরবে। আমার কথা, তাহলে 100টা পণ্যের উপর যে কর বাড়াইছে, 100 আইটেমের উপরে, তাহলে 100 জন এসে এখানে মিছিল করতে হবে, তাই তো? এই মিছিল করলে তারপরে সেখান থেকে সরে আসবে। এটা তো শেখ হাসিনার স্টাইল হয়ে গেল। ওরা দাম বাড়াইতো 50 টাকা, আমরা আন্দোলন করতাম, সেখান থেকে 10 টাকা কমায় 40 টাকা করতো, তারপরে আমরা সবাই খুশি হইতাম যে তার অনেক দয়া। আপনারা কি এরকম শুরু করেছেন যে 100 পণ্যের শুল্ক বাড়িয়ে তারপরে সেখান থেকে 3টা কমায়ে 97টা রেখে দিয়ে আমাদের উপরে চাপ দিবেন? আপনারা যদি খরচ ব্যয় বহন করতে সমস্যা হয়, আপনারা খরচ কমান, ব্যয় কমান, গাড়ি কেনা কমান, তাই না? একজন সচিব, একজন আমলা, সে তো বেতন পাই, তার সঙ্গে একটা ড্রাইভারের বেতন পাই, গাড়ির বেতন পাই, তারপরে আরও কত কিছু পাই। এগুলো কমান, খরচ কমান। এদের কাজ কেরা? বাংলাদেশের কি উপকার করে? আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই রক্তচোষা শুল্ক এবং কর প্রত্যাহার করতে হবে। এবং বিষয়টা এরকম, দেখেন, একটা রাষ্ট্রে যারা ধনী তারা বেশি কর দেবে, যারা গরিব তারা কর দেবে না। কিন্তু শুল্ক এবং কর এমনভাবে প্রয়োগ করছে যে ধনী গরিব সবাইকে সমান কর দিতে হবে। এটা কি হয় নাকি যে একটা গরিব সে 5 টাকা দিবে, একটা ধনী লোক সেও 5 টাকা দিবে? এটা কি হয় নাকি? তাই না? আমরা সরকারকে বলবো, যেগুলো কমন আয়ের উৎস, গরিব মানুষকেও দিতে হয়, বড় লোককেও দিতে হয়, এগুলো আপনারা কমান। এগুলো কমায়ে যেগুলো বড় লোকের, সেগুলোতে আপনারা কর বাড়ান। আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না বিস্কুট গরিবের খাবার না, চানাচুর গরিবের খাবার না, এগুলো তো সাধারণ মানুষের খাবার। তাহলে এগুলোতে আপনারা কেন হাত দিচ্ছেন? আমাদের প্রশ্ন। এখানে বিভিন্ন ধরনের কথা বলছে, যেটা করবে, আমরা এটা না করা পর্যন্ত এখান থেকে সরছি না, আছি আমরা ইনশাল্লাহ।
দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট, সেই ডেটের আগেই কি হবে? উপদেষ্টা, ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যেরই জন্ম দিয়েছে। আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বললেন, সেখান থেকেও কিন্তু নতুন রহস্যের জন্ম দিল। ওদিকে শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ, সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা গতকালকে ঢাকায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন। সব মিলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত। সেই আলোচনাগুলোই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। শেখ হাসিনা ফিরছেন, এবং শেখ হাসিনা যখন ফিরছেন, এই বার্তা যখন আসলো, তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার কি ভয় পাচ্ছেন কিনা। ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে, যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি। দীর্ঘ যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে, এবং জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে, সরকারের দায় দিন অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেই ব্যাখ্যা আমরা দিব। অর্থাৎ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সরকার যে পেরে উঠছে না, সেটা কিন্তু মাহফুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন। সরকার যখন ব্যর্থ, তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে। এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে, নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করব। সেই আগেভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেটাও বোধহয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা। নির্বাচনকে আরও অনেক বেশি এগিয়ে আসছে। নির্বাচন কি এবছরের জুনের আগেই হয়ে যাবে? সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় একটা বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা, শেখ হাসিনার ফেরার বার্তা। শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে, শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন, সেই মিশনে নামবেন। নির্বাচনের যে ঘোষণা, সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব ওয়াজেদ জয়ের এই কথাটা কিন্তু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে, এমনটা ভাবলে ভুল ভাবা হবে না। যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো, যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, কেমন করে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই আলাপগুলো যখন হচ্ছে, তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে। গত 2 মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির শপথ, এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প। জয় যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা, ভারতের শক্তি থেকেই আসছে কিনা, সেই আলোচনাগুলো যখন হচ্ছে, তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে, এবং ভয়াবহ হলেও যেটা সত্য, সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল। এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড, নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং, যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে, সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে? বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা? সেই আলোচনাগুলো শুরু হয়েছে। সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত, বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া, উপদেষ্টা মাহফুজ আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া, নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায়। জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে, 72 সংবিধানের কবর রচনা হচ্ছে না। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষেই বোধহয় সব কিছু চলে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কি গদিতে থাকতে পারবেন, নাকি তিনি পদত্যাগ করবেন, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে? যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে, বারবার তোলার চেষ্টা করছে, সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশ? আওয়ামী লীগ তার বিপদ কিভাবে কাটাবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমি বিপদ শব্দটি দিয়ে এই কথাটি শুরু করলাম, কারণ আওয়ামী লীগের
বিপদটা কীরকম আপনি চিন্তা করুন। আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে অগাস্ট মাস আজকে জানুয়ারি শেষ হতে যাচ্ছে, শেষ দশকে পড়ে গেছে। 6 মাস, প্রায় 6 মাস হতে চলল যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের পতন হয়েছে। কারণ বিগত 6 মাসে আওয়ামী লীগের কোনো রকম কার্যক্রম নেই। আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, একটা মহিরুহ, একটা বটগাছের মতো একটি রাজনৈতিক দল, সেই বটগাছ নিমিষেই হারিয়ে গেল। অবস্থা দৃষ্টে কিন্তু তাই মনে হচ্ছে। এই যে আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগ কোনো কার্যক্রমে নেই, আওয়ামী লীগের জনপ্রিয়তার খবর আসছে। আমি বারবারই যেগুলো বলি যে বিভিন্ন জরিপ, অনলাইন অফলাইন জরিপ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের জরিপ, ভোট হচ্ছে, সেই ভোটগুলোতে আওয়ামী লীগ বিজয় অর্জন করছে, অথচ আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই। কেন বিজয় অর্জন করছে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ কার্যক্রম নেই, কিন্তু এখন কার্যক্রম যাদের আছে তাদের কার্যক্রম ভয়ানক রকমের জনবিরোধী। আওয়ামী লীগ সরকার 6 মাস আগেও যে কার্যক্রমের মধ্যে ছিল তার সাথে এখন তুলনা করছে। আমি বারবার এই কথাটাগুলো বলি, এই কথাগুলো বারবার বলতে হবে, এই জন্যই বলা যে তার সাথে মানুষ তুলনা করছে, তুলনা করে কোনো মিল খুঁজে পাচ্ছে না। একটা আসমান, আওয়ামী লীগ ছিল আসমান, আর এরা হচ্ছে জমিন। এরা জমিন থেকে কোনোভাবে উঠেই দাঁড়াতেই পারছে না। এই যত দাঁড়াতে পারছে না, যত ব্যর্থ হচ্ছে, তত আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড করতে লাগছে না। কিন্তু ভাই বারবার একটি প্রশ্ন করে যে এই জনপ্রিয়তাটাকে কাজে লাগাবে কিভাবে আওয়ামী লীগ? এখন পর্যন্ত কাজে লাগানোর মতো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সাংগঠনিকভাবে আওয়ামী লীগ নেই। সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে কোনো নির্দেশনা নেই। কেন্দ্রীয় নেতা কর্মী যারা দেশে বসবাস করেন তাদের উদ্দেশ্যে কোনো নির্দেশনা নেই। যারা বিদেশে আছেন তারা তো এক প্রকার ভাবছেন যে তারা নিশ্চিন্ত, অন্ততপক্ষে জেল জুলুম থেকে বেঁচে গেলেন। দলের সুসময় আসবে, এসে আবার মধুটা খাবেন, তারা এই আশায় আছেন। কিন্তু তাদের কথা আলাদা। কিংবা দেশে যারা যে নেতাকর্মীরা আছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, তারা কিন্তু যারা জেলের বাইরে আছেন তারা প্রতিনিয়ত ভয়, শঙ্কা, আশঙ্কার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। আওয়ামী লীগ যদি এখনই কার্যক্রমে না নামে, সরাসরি যদি কার্যক্রমে নাও নামা যায়, প্রয়োজনে আন্ডারগ্রাউন্ডে গিয়ে হলেও কার্যক্রম এই মুহূর্তে পরিচালনা করতে হবে, নইলে আওয়ামী লীগের সামনে ভয়াবহ বিপদ। 75 সালেও বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, বাম সংগঠনগুলো ছাড়া। 71 সালে কোনো দল ছিল না। 75 পরবর্তী সময়ে এতগুলো রাজনৈতিক দল কোথা থেকে এলো? বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাতের উত্থান, এগুলো কোথা থেকে এলো? এগুলো তো সবই আওয়ামী লীগের ভেতরে থাকা দল। আওয়ামী লীগ নেতাদেরকে কিনে এনে এইসব দলে স্থান দেওয়া দল, কিংবা বাম সংগঠন থেকে কিনে এনে এইসব দলে স্থান দেওয়া দল। এখন যে এই যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, এমনকি যে জামাতের কথা বলছি, সেই জামাতের আমির শফিকুর রহমানও ছাত্রলীগ করতেন, জাসদ ছাত্রলীগ করতেন। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতি করতেন। তারা এখন জামাতের নেতা। কেন আওয়ামী লীগ থেকে তারা বিভিন্ন দলে ছড়িয়ে গেলেন কেন? আজকেও তো সেই অবস্থার উপক্রম হয়ে গেছে। আওয়ামী লীগ যদি সাংগঠনিকভাবে এখনই কাজ শুরু না করে। একটি পত্রিকায় খবর বেরিয়েছে যে আওয়ামী লীগের ভোটার টার্গেট জামাতের। সত্য কথা, জামাত এই মুহূর্তে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে নির্বাচনকে সামনে রেখে। তাদের 300 আসনের প্রার্থী এক প্রকার রেডি। তারা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের খেয়ে ফেলবে। কিভাবে খেয়ে ফেলবে? এই যে আওয়ামী লীগ নেতারা এখন দৌড়ের উপরে আছে, আওয়ামী লীগ নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূলের কথা বলছি, দৌড়ের উপরে আছে। এই দৌড়টা জামাত থামিয়ে দেবে, থামিয়ে দিয়ে বলবে তোমাদের আর দৌড়ানো লাগবে না। তোমরা কি জীবনটা বাঁচাতে চাও? তাহলে আসো আমাদের সাথে কাজ করো। জামাত ক্ষমতার স্বার্থে, ক্ষমতার জন্য, ক্ষমতায় যাবার জন্য আওয়ামী লীগ কেউ যদি তাদের মধ্যে নিতে হয় তবুও নেবে। অবস্থাটি এই রকম ঘটছে। এটি পত্রিকার খবর, যেমন আওয়ামী লীগের ভোটার টার্গেট জামাতের, এমনকি গোপালগঞ্জে পর্যন্ত আওয়ামী লীগের ভোটকে টার্গেট করছে জামাত। এটি শুধু পত্রিকার খবর না, এটি বিভিন্ন জায়গার খবর। জামাতের তৎপরতাটা এমন। বিএনপি আওয়ামী লীগের ভোট কেটে নিয়ে আসতে পারবে না, কিংবা আওয়ামী লীগের লোকজনকে বিএনপি কতটুকু আনতে পারবে তার থেকে বেশি সক্ষম হবে জামাত। কারণ জামাত সাংগঠনিকভাবে অত্যন্ত স্ট্রং, এই কথাটি বলতেই হবে।
জামাতের বহু নেতিবাচক দিকের মধ্যে এটি একটি ইতিবাচক দিক। এই ইতিবাচকতা থেকে দেশের প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি বা আওয়ামী লীগ কখনো শিক্ষা নেয়নি, ভবিষ্যতেও শিক্ষা নেবে কিনা জানি না। ক্যাডার ভিত্তিক দল জামাত এই মানুষগুলোকে যারা এখন বিপদগ্রস্ত বিপন্ন তাদেরকে আশ্বস্ত করবে, আশ্বাস দেবে যে তোমাদের বিপদ থেকে বাঁচতে চাও, বিপদ থেকে তোমাদের মুক্ত করব, কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে। কিন্তু মানুষের জীবন যখন বিপন্ন হয়ে যাবে, মানুষ জীবন বাঁচাতে কি করবে? মানুষ তখন জামাতের সাথে অন্ততপক্ষে সায় দিয়ে চলতে চেষ্টা করবে, আওয়ামী লীগ যদি এখনই সাংগঠনিক কর্মকাণ্ডে না নামে। আরেকটি থ্রেট আসছে আওয়ামী লীগের জন্য, কি? নতুন রাজনৈতিক দল, ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল, তারাও ব্যাপকভাবে প্রস্তুতি চালাচ্ছে। এই মুহূর্তে একটু নীরব দেখা যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে প্রস্তুতি চলছে। ছাত্র নেতাদের অনেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারাও এই যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আশ্বস্ত করবেন, তারা সত্যিকার অর্থে জামাতেরই বিসি টিম, জামাতের প্রশিক্ষণে প্রেসক্রিপশনে ও তারাও কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যাপচার করবেন। আমার ভোট কে? আমার তো এরাই ভোট। আমি কি নতুন করে জন্ম দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের জন্য?